আপনার কতদিন ধরে ডায়াবেটিস টোটাল? প্রায় 12 বছর। এক যুগ? 12 বছর। এক যুগ ধরে ডায়াবেটিস। তো বেশি দিন ডায়াবেটিস থাকলে বলেন এই তিনটা জিনিস না জেনে কাউকে ইনসুলিন দেওয়া ক্রাইম। জোরে জোরে, হ্যাঁ জোরে সবাই, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন ফার্মাসিস্ট। জি। আমি আর ডায়াবেটিস আছে, যেটা আমার জন্য খুব কষ্টকর। এখন আপনি বলেন যে আপনার ডায়াবেটিস টাইপ 1 নাকি টাইপ 2? যেহেতু উনি ফার্মাসিস্ট, ওনাকে এটা জানতে হবে, সাধারণ মানুষ হলে বলতাম না। বলেন। জি, আমার টাইপ 2। কিভাবে বুঝছেন? আপনি কি কি পরীক্ষা করায় নিশ্চিত হয়েছেন যে আপনার টাইপ 2? আমাকে আমি বাড়ে দেখাইছিলাম। আমার উত্তরটা স্পেসিফিক। আপনি যদি বলেন যে না আমি জানি না, আমি জানি না, না জানি বললেন কেমনে আপনার টাইপ 2? তাহলে এখন বলেন টাইপ 2 আপনার যে এটা বুঝতে হলে কি কি করতে হবে, বা টাইপ 1 বা 2 এটার পার্থক্য আপনি জানেন কিনা? না, ওরকমই। তাহলে আপনি কিভাবে বুঝলেন যে টাইপ 2? ওরা আমাকে ইনসুলিন দিছিল আর বলছে ইনসুলিন তো দিলে টাইপ 1 কে দিবে, 2 তে তো দিবে না। কারণ হচ্ছে 2 তে দিবে না এই কারণে, যদি কারো ইনসুলিন তৈরি হয় তাকে কেন ইনসুলিন দিবে? আর যার ইনসুলিন তৈরি হয় ব্যবহার হতে পারে না সেটা হলো টাইপ 2, আর যার ইনসুলিনের অভাব সেটা হলো টাইপ 1। অনেক ক্ষেত্রে টাইপ 2 ধীরে ধীরে অন হয়ে যেতে পারে, মানে ইনসুলিনের উৎপাদন নষ্ট হতে পারে, সেটা আমরা একটা পরীক্ষার মাধ্যমে বুঝতে পারি। সেই পরীক্ষার নাম কি? আসেন বোন, আসেন এদিকে আসেন। ওই যে উত্তর দিছে ওনাকে পুরস্কার দিব। ওই যে সি পেপটাইড। বলেন সি। বলেন সি। সি পেপটাইড। পেপটাইড, PEP বলেন, TIDE, সি পেপটাইড। এই বোন আসেন, এই যে আমরা আবার মনে করেন, এই যে জোরে জোরে, হ্যাঁ জোরে সবাই, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে বসেন। হ্যাঁ, সি পেপটাইড যাদের ঠিক আছে, ভালো, হ্যাঁ ইনসুলিন উৎপাদন ঠিক আছে। এখন বলেন একটা লোকের যদি ইনসুলিন থাকে, তাকে ইনসুলিন দেওয়া এটা কি উচিত নাকি অনুচিত? আচ্ছা, তো এখন ধরেন আপনি কি জানেন যে আপনার ইনসুলিন তৈরি হয় নাকি হয় না? না। আচ্ছা, জানেন না। তাহলে এখন আপনার কষ্টটা যে কেন আমি বুঝাই। তো যারা নিজের সম্পর্কে আমরা জানি না এবং নিজেকে অন্যের কাছে সোপর্দ করে দিয়েছি, যিনি বিশেষজ্ঞ, যিনি আরও জানেন না, হ্যাঁ বিশেষজ্ঞ যিনি আরও বিশেষভাবে জানেন না, তা এখন দুই বোকা মিলা দুইজনের সর্বনাশ করতে আছে। এখন এই দুঃখ থেকে আমার বাঁচতে হলে জানতে হবে, মানতে হবে। তাহলে আমাদের কাছে উনি এসেছেন, ওনার যদি ডায়াবেটিসের কষ্ট ওনাকে দূর করতে হয়, তাহলে আমরা আগে প্রথমে টেস্ট করে দেখতে হবে সি পেপটাইড কত, তারপরে দেখতে হবে কি হোমা, বলেন হোমা আইয়া, হোমায়ার দিয়ে কি বুঝবো, বলেন ইনসুলিন ব্যবহার হতে পারে কিনা, তারপর তার ইনসুলিন খালি পেটে কত এটা জানতে হবে। তাহলে কি কি বললাম, বলেন সি, বলেন একটা লোককে, সবাই বলেন একজনকে ইনসুলিন দিতে হলে ইনসুলিন তৈরি হয় কিনা, তার ইনসুলিন কম না বেশি, ব্যবহার হইতে পারে কি পারে না, এই তিনটা জিনিস না জেনে, বলেন এই তিনটা জিনিস না জেনে কাউকে ইনসুলিন দেওয়া ক্রাইম, অপরাধ। হ্যাঁ, তার মানে এই যে উনি নিজে ফার্মাসিস্ট, কিন্তু ওনাকে ইনসুলিন দিয়েছে, কিন্তু আমি যদি সরলভাবে প্রশ্ন করি যে আপনার ইনসুলিন তৈরি হয় কিনা, উনি জানেন না এবং ওনার ডাক্তারও জানেন না, বুঝলেন, ওনার ডাক্তারও জানেন না। বললাম না, এক অজ্ঞ গেছে আর এক বিশেষজ্ঞের কাছে, দুই অজ্ঞ মিলে চিকিৎসা করতে আছে, তাহলে দুঃখে তো শেষ নাই। তখন দুই অজ্ঞ মিলে যা করবে দুঃখও থাকবে। তার মানে আল্লাহ তাআলা আমাদের জ্ঞানের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তা আমাদের যাদের নলেজ থাকবে না তাদের কষ্টে শেষ থাকবে না। যেমন আপনাদের যাদের নলেজ নেই সত্যিকারে, তারা হয়তো অনেকে ভালো মনে করে মাজারে পূজা দিয়ে জাহান্নামী হয়ে যাবেন, অথচ আপনি কিন্তু কষ্ট করেছেন, সিজদা দিয়েছেন, ওখানে অনেক কিছু গিফট টিপ দিয়েছেন, টাকা খরচ করেছেন, কষ্ট করে গিয়েছেন, কিন্তু এফোর্টটা দিয়েছেন এমন জায়গায় যে ওখানে আল্লাহ নিষেধ করেছেন যে কখনো শিরক করা যাবে না, কারণ শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করে দেবেন না, তওবা ছাড়া, অবশ্যই তওবা করলে মাফ করবেন। আচ্ছা যাক, তো এখন আমার কথা হলো উনি কিন্তু এফোর্ট দিয়েছেন ভাই, আমার কথা বলছে, একটা বড় ছাগল কিনেছেন, ওখানে গিয়েছেন যত্ন করে, বুঝতে পারছেন, ওখানে যাইয়া কষ্ট করছে, তাই না? এখন দেখেন আমরা যদি না জানি, এবং উনি কিন্তু চিকিৎসা করতেছেন, ওনার বাড়ি কই ভাই, আপনার বাড়ি কই? এখানে মাইকটা ছাড়া বলে, এত কাছেও না এত দূরেও না, মাঝামাঝি। হ্যাঁ বলে, আবার বলেন। পটুয়াখালী বাউফল। হ্যাঁ আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ।
তা আমাদের ওই কথাবার্তা এরকম হইতে, এত দূরে রাখলে কেউ শুনবে না, এত কাছে নিলে মাইক ফাইটটা যাবে। আমার কথা বুঝছেন? তা আমাদের চলাফেরার ভিতর মাঝামাঝি হইতে হবে। তাহলে ওনার এই সুগার কমিয়ে গেলে মাথা ঘুরে পড়ে যাবে, বেড়ে গেলে এই মাঝামাঝি থাকতে হবে, তাই না? তাহলে উনি অত দূর থেকে আইসা চিকিৎসা করায়, কোথায় করান চিকিৎসা? বারডেমে, ঢাকার মানে একদম সর্বোচ্চ সারা বাংলাদেশের ডায়াবেটিস নিয়মিত করার দায়িত্ব যারা নিয়েছে, মানে যাদের ডায়াবেটিস আছে এটা যেন নিয়মিত করে। ডায়াবেটিস নিয়মিত করা যাদের পবিত্র দায়িত্ব, যে এক রোগী যদি আসে ও জীবনে কোনোদিন ভালো হয়ে যাইতে পারবে না, সারা জীবন এখানে আসতে হবে, এটাকে বলে নিয়মিত করা। বুঝলেন না কথা? হ্যাঁ। এখন উনি এত কষ্ট করেছে, তার মানে উনি এফোর্ট দিয়েছেন, উনি চিকিৎসার জন্য এখানে এসেছেন, টাকা দিয়ে ডাক্তার দেখাইছেন, টাকা দিয়ে ওষুধ কিনেছেন, টাকা দিয়ে ইনসুলিন কেনেন, পরীক্ষা নিরীক্ষা করাচ্ছেন, নিয়মিত খাচ্ছেন, ওনাদের দেওয়া বই ফলো করেন। হ্যাঁ, এই যে বারডেমের বই উনি ফলো করেন, কষ্ট করে 6 বেলা খান। আমার কথা বুঝতে পারছেন? তার মানে দেখেন, কিন্তু জ্ঞানের ভিত্তিতে উনি কষ্ট করেন না বিধায় আজকে ওনার এই মনের কষ্ট, দুঃখ। বুঝেন না কথা? বা একজন অজ্ঞ যদি বিশেষ অজ্ঞের কাছে যায় তাহলে এরকম অবস্থা হয়। তাহলে এখন বলেন ডায়াবেটিস কয় প্রকার আমরা শিখবো? চলেন শিখি, ওনার সামনে দাঁড়ায়। কয় প্রকার বলেন? 2 প্রকার। সাধারণ আপনাদের বোঝার জন্য, ডায়াবেটিস ইনসিপিডাস আছে, ওগুলো আমরা আপনাদের ডাক্তারি পড়াচ্ছি না। আপাতত আপনাদের দরকার হলো ইনসুলিন আছে, ইনসুলিন নাই, মানে ইনসুলিন কম, ইনসুলিন বেশি। বুঝতে পারছেন? ইনসুলিন তৈরি হয়, ওভাবে তৈরি হয় না, অভাব, আর একটা হলো বাড়তি। এতটুকু বোঝেন? আচ্ছা, এখন সহজভাবে বলি, যে খালি শুকাচ্ছে শুকাচ্ছে শুকাচ্ছে, হ্যাঁ, কোনোভাবে ওজন বাড়তেছে না, আমরা ধারণা করব তার ইনসুলিনের উৎপাদন ক্ষমতা কমে গেছে। আর সবসময় সত্যি না, তবে হ্যাঁ এটা একটা ধারণা। তারপরে আবার পরীক্ষা করে দেখতে হবে কতটুকু উৎপাদন হয়। টাইপ 1-এরও তো অনেক ভ্যারাইটিস আছে, একেবারে তৈরিই হয় না, হয় কিন্তু কম, কিন্তু সে হয় কম, কিন্তু আবার যদি নিয়ম মানে তাহলে ভালো হতে পারে, মানে অনেক রকম ভ্যারিয়েশন আছে। একটা লোকের তো প্যানক্রিয়াস সব নষ্ট হয়ে গেছে, এরকমও আছে, আবার 50% কাজ করে, 20% কাজ করে, 30% কাজ করে, 10% করে, 90% করে। আমি কি বুঝাতে পারছি? তার মানে এক একটা লোক এক এক রকমের হবে। তাহলে দেখেন, এই যে ওনার ক্ষেত্রে উনি হলেন এই দুজনের মাঝামাঝি। উনি হলেন ওই দুজনের মাঝামাঝি। কেননা কারণ উনি অনেক দিন ধরে ডায়াবেটিস। তো আপনার কতদিন ধরে ডায়াবেটিস? টোটাল প্রায় 12 বছর। এক যুগ। 12 বছর, এক যুগ ধরে ডায়াবেটিস। তো বেশি দিন ডায়াবেটিস থাকলে ওনারা প্যানক্রিয়াসকে গুতাইতে গুতাইতে, মানে ওষুধ দিতে দিতে, সাবেলা খাওয়াইতে খাওয়াইতে, হ্যাঁ, এটারে এক্সস্টেড করে ফেলে। মানে এটার প্যানক্রিয়াস কয়, ভাই আমি সরি ভাই, আর পারতেছি না, অনেক করছি তোমার জন্য, আর পারতেছি না। বুঝতে পারছেন? তখন কোনো ওষুধে কাজ হয় না, দেয় ইনসুলিন। তাহলে ইনসুলিন কয় বছর নিচ্ছেন, ওষুধ কয় বছর কাজ? একদম সত্যি কথা বলেন। ইনসুলিন তো স্যার প্রায় 12 বছর থেকে। 12 বছর ধরে ইনসুলিন নিচ্ছেন প্রথম থেকে? আরে সর্বনাশ। ডাক্তারের মেরো শিষ্য তখন। না না, নাম বলা যাবে না কোনো ডাক্তারের, কোথাও সেটা। বারডেম ঠিক আছে, বারডেম পর্যন্ত ঠিক আছে, এরপর আর কোনো ডাক্তারের নাম আমরা আসলে শোনেন, অনেকের ভুল ধারণা। দেখেন, ডাক্তারদেরকে আমি প্রচণ্ড ভালোবাসি, আমি নিজেও ডাক্তার, আমি 10 বছর ওদের শিক্ষকতা করাইছি, আমি আইসিডির ভিতরে অনেক ডাক্তারকে ট্রেনিং করাইছি, বহু মেডিকেল কলেজে আমি অনেক প্রোগ্রাম করেছি। তা আসলে যারা তোমরা নতুন, তোমরা না বুঝে আমারে গালি দাও, আসলে আমি তোমাদের পক্ষে, আমি ডাক্তারদের পক্ষে, আমি সবসময় ডাক্তারদেরকে ডিফেন্ড করি। কিন্তু কথা হলো, আমরা কিছু জিনিসের বিপক্ষে, যেমন ডায়াবেটিস রোগীকে 6 বেলা খাওয়াতে হবে, এটার বিপক্ষে। ইনসুলিন পরীক্ষা না করে ইনসুলিন দেওয়ার বিপক্ষে। হ্যাঁ, এবং লাইফস্টাইল মডিফিকেশন ডেভিডসনের সবার আগে লেখা আছে, তোমরা লাইফস্টাইল মডিফিকেশন না দিয়ে ওষুধে চলে যাচ্ছ, আমি এটার পক্ষে না। আমি চাচ্ছি যে লাইফস্টাইল মডিফিকেশন দিব, তারপর যদি সে না মানে তখন তাকে ওষুধ দিতে হবে। আমি মনে করি মেডিসিন হচ্ছে অল্টারনেটিভ, যে একটা লোক নিয়ম মানে না, করবে কি, ওষুধ খাবে, এ হলো অল্টারনেটিভ। আর যে নিয়ম মানে, এটা হলো মূল ধারা। বুঝেন না কথা? মূলবাদী কারা? যারা মূলে আছে। তো যারা নিয়ম মানে, যে 1 ভাগ খায়, আল্লাহর দেওয়া নিয়ম মানে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, মূল ধারায় এরা আছে, মূল ধারায়। তাহলে আপনাদের চিকিৎসার মূল ধারা কোনটা? মূল ধারা হচ্ছে আমি রুগী হব না, আমি হব না, এখন কি করবা? তা আমি রুগী না, ডাক্তার দেখাবো না, কারণ আমার রোগ নেই। তা আমি ওষুধ খাবো না, আমার রোগ নেই, তো কি করবা? আমার কথা বুঝেন নাই? তা এখন আমি রুগী হইলে না আমি ডাক্তারের কাছে যাবো, রুগী হইলে না ওষুধ খামো। তাহলে আমি যদি রুগী না হই, তাহলে মূল হলো ধারাটা আপনি সুস্থ থাকবেন, এটাই মূল ধারা। আমি কি বোঝাতে পারছি? তাহলে এরা বলে অল্টারনেট। অল্টারনেট হইলো কি? আমি মনে করি ওষুধ হলো অল্টারনেট, যে মূল ধারা ফলো করতে পারবে না,
যে নামাজ পড়বে না, রোজা রাখবে না, উল্টাপাল্টা খাবে, ব্যায়াম করবে না, নিজেকে সময় দিবে না, রাত জাগবে, টেনশন করবে, তখন কি করবে? ও তো কিছু পারে না, এবার ওষুধ খা, অল্টারনেট। বোঝেন নাই কথা? যেমন আজকে যারা এসেছে সবাই কি মানবে? তো যে বলে যে আমি পারবো না, তুমি ওষুধ খাও। আমার কথা বোঝেন নাই? আমি ব্যায়াম পারবো না, তো ওষুধ খা। আমি রাত্রে ঘুমাইতে পারবো না, তো ওষুধ খা। আমি রোদে যাইতে পারবো, তো ওষুধ খা। আমার কথা বুঝতে পারছেন? আমার খাওয়া দেখলি লালা ধরে, ও নাকে আমি তাকতে পারবো না, তো ওষুধ খা, ওইটাও খা, গ্যাসের ওষুধ খা, সাথে বুঝলেন না? এত কম খালি কি আবার পেট ভরবে? তো জম্মের খাওয়া খা, এই হালকম পদ্ধতি, আর খাই ওষুধ খা, নাকি? বুঝেন না মনে হয়? ঠিক আছে না এটা? তো ভাইয়া আপনাকে আমরা এই মুহূর্তে, যেহেতু আপনি মাঝামাঝি অবস্থায় আছেন, যেহেতু দীর্ঘদিন ইনসুলিন নিচ্ছেন, আমরা দেখি পরীক্ষা করে, যদি আপনার প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসরণ হয়, ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন। হ্যাঁ, তো এখন ধরেন আপনি, উনি ভালো নেই কেন বলেন? কেন ভালো নেই বলেন একটু। আমি ভালো নাই, হলো শক্তি কমে গেছে। জি, বলেন না, শক্তি কমে গেছে। না না, আমি বললে বলে না, যা চোখের দৃষ্টি কম হচ্ছে, পা হাত পা ঝিনঝিন করতেছে, মাথা ঘোরায় মাঝে মধ্যে। এই কারণে আমি আসলে, আর ইনসুলিন নেওয়াটা খুব খারাপ জিনিস, বারবার ইনসুলিন নেওয়াটা কষ্ট হচ্ছে, ঠিক আছে? পেটে নিচ্ছে, পায়ে নিচ্ছে, মানে খুব বারবার ডিস্টার্ব হচ্ছে। এই সব মিলেই আসলে ইনসুলিন নেওয়াটা একটা কষ্টকর। আর সবচেয়ে বড় কথা হলো যে আসলে আমরাও তো ফার্মাসিস্ট, অনেক কথা বলি রুগীকে, কিন্তু মানি না। এই মানাটা হলো আসলে সবচেয়ে বড় কথা, যেটা মানতে পারি না। সবচেয়ে বড় কথা হলো ডিসিপ্লিন ইজ লাইফ, শৃঙ্খলাই জীবন। এই শৃঙ্খলা যদি না মানি আমরা, কোনোদিন ঔষধ বা কারো কথা কিছু হবে না। এগুলো বড় কথা। থ্যাংক ইউ। তাহলে এখন আসেন এবার একটু ভিন্ন আলোচনা করি ওনাকে নিয়ে। হ্যাঁ, যেমন ধরেন আপনারা যাদের কোনো ডায়াবেটিস কিচ্ছু না, এরকম কেউ আছেন? আচ্ছা, আছেন। তা এখানে আপনাদেরও কষ্ট আছে না, কোনো না কোনো? আছে কি না? আচ্ছা, তার মানে ওর কষ্ট তো রোগ, কিন্তু যখন রোগ থাকবে না তখন ওর অন্য কষ্ট থাকবে। আমার কথা বুঝেন নাই? বুঝতে পারছেন? ধরেন আরেকজনের মনের কষ্ট হলো, যেমন একটা ছেলে এসে ডাক্তার হইতে পারে না, মনের কষ্ট, কিন্তু যে ডাক্তার হইছে তার কিন্তু অনেক কষ্ট আছে। একজন ধরেন সে হলো গদি পায় নাই, কিন্তু যে গদি পাইছে দেখেন, হ্যাঁ গদি ছেড়ে দিয়ে কই জানি চলে গেছে। আমার কথা বুঝেন নাই? মানে গদিরও মেলা কষ্ট আছে। এখন বেচারা মোদি, হ্যাঁ যুদ্ধে জড়াই, এখন ঝামেলায় পড়ে গেছে, মেলা দিন গদি ধরে একটা যে মোদি হয়েছে, এখন যুদ্ধে যে এখন কার গদি কোথায় যাবে, গদির তলায় মিসাইল যাবে না কোন দিক যাবে কোনো টের পাচ্ছে না। মানে বুঝতে পারিছেন কথা? আমি বোঝাতে চাচ্ছি যে ওর যে একটা কষ্ট, ও যখন রুগী হবে না, রুগী থেকে ভালো হবে, তখন কষ্ট হবে কি, এই তুই শুকিয়ে গেছিস কেন, কবে যে মানুষ মেলা কথা কয় আমার নিয়ে, এই আর এক কষ্ট। কারণ আমি তো ভালো আছি, কিন্তু সবাই যে আমার নিয়ে কথা বলে, তো এই জন্য আমি ভালো নাই। কথা বোঝার নাই? কয়ে তুই ভাত খাস না, আল্লাহ রে, কয়ে দেখছো, এবার কবে তুই পাগল। যখন সে সুস্থ হইতে যাবে, তার মানে সুস্থ যখন, এখন সুস্থ হয়েছে, মনে করেন মাইনা ভালো হয়েছে, এখন তো সে একেবারে শুকায় গেছে, এখন তো তারে দেখলে বলে যে তুই তো কঙ্কাল হয়ে গেছিস, তুই তো শেষ, তুই ভাত খাইস না, তুই তো মরে যাবি, তার আর এক নতুন দুঃখ শুরু হবে। হ্যাঁ বলেন। আমার একটা ভাগ্নে আছে, ওর মাধ্যমে আমি এখানে আসা, আমার গ্রামের বাড়িতে গেছে ঈদের সময়। আমি বললাম তুই এত শুকনা কেন, শুকাই গেল হঠাৎ করে, চেহারাটা ভালো ছিল, ভালো ছিল, হ্যাঁ তুমি নোটেড ডাউন, হ্যাঁ চেহারা ভালো ছিল, নষ্ট হয়ে গেছে, এটা ওনার চেহারা নষ্ট হয়ে যেতে পারে। সেটাই তুই শুকাই গেলি কেন, হ্যাঁ তোর কি ডায়াবেটিস আছে নাকি? কয় না আমার ডায়াবেটিস হলে আমি ডায়েট বেশি করি একটু। কীরকম ডায়েট করো? আমি এইভাবে করি। আমার পরে বললো যে আপনি এই সপ্তাহখানেক আগে আমার ইয়েতে গেছিলো, তো বললো যে আপনি একটা কাজ করেন, জাহাঙ্গীর স্যারের ওখানে যান, আপনি কিছু ব্রিফিং শুনেন, দেখবেন আপনার ওই হবে। তবে আমি ভালো আছি, সুস্থ আছি, আমি সুখ হয়ে গেলেও আমি ভালো আছি আর কি, আমার ওই কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু সবাই বলে আমাকে আমি সুখে গেলাম কেন, স্যারের কথার উপর কি এটাই আর কি। তার মানে সুখে থাকে, আমি সুখে থাকি, কিন্তু এটা অনেকে সুখ নষ্ট করে দেয়। মানে আমি এখন সুখে আছি, কিন্তু এই সুখ কারো সহ্য হচ্ছে না। এই তুই শুকাই গেলি কেন, এই তুই ভাত খাইস না কেন, এই তুই এটা করিস কেন, এই তুই গাছ ধরে দাঁড়াইস, তুই পাগল না, এই তুই বরফে গেলি কেন, এই তুই এরকম করিস কেন, এই তুই এমনি করিস কেন, মানে কি, মানে তার মানে সে একটা মানে পাগলের মতো কারবার আর কি। হ্যাঁ, এখন ওনার কষ্ট কিন্তু শিফট হয়ে যাবে। এরপর আরেকটা কষ্ট হলো কি, জামা কাপড় গায়ে লাগবে না, নতুন জামা বানাতে হবে, আরেক কষ্ট। এরপর শক্তি বেড়ে গেলে আবার আরেক কষ্টে পড়বে, তখন শক্তি দেখানোর যদি জায়গা না থাকে, মানে আমি বোঝাতে চাচ্ছি কষ্ট থাকবে। আপনি সর্বাঙ্গীন সুস্থ থাকলেও, মানে ওর ডায়াবেটিস না থাকলেও ওর কষ্ট থাকবে। যেদিন মরে যাবে সেদিনও কোনো একটা কষ্ট নিয়ে এসে কবরে যাবে, যে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, এই কষ্ট। আমার কথা বুঝতে পারছেন? এখন কথা হলো, পৃথিবীতে যে সবচেয়ে আনন্দে কাটাইছে,
আর যে সবচেয়ে কষ্টে কাটাইছে, শোনেন, এর ভিতরে যেই জান্নাত পাবে সে ওই কোনো কষ্ট আর তার কাছে কষ্ট মনে হবে না। কারণ তাকে যখন জিজ্ঞেস করে এই তুমি দুনিয়াতে কতদিন ছিলা, কয়েক মুহূর্ত বা বড় ধরে একদিন, এর বেশি কিছুই মনে পড়তেছে না। আর জান্নাতে যাওয়ার সাথে সাথে তার আর কোনো কষ্টই যে পাইছে না কি শেষ। যেমন একটা মা কত কষ্ট করে একটা বাচ্চা, তো যারা মা হয়েছেন ওরা জানে, এই বাচ্চাকে বুকে লাগালেই তার সব কষ্ট শেষ, নাহলে পরের বছর আর নিত না। কিন্তু বুঝেন নাই কথা, কিন্তু নিত না, নিত। হ্যাঁ, তো যাই হোক, তো ওনার কষ্ট, এই কষ্ট যেগুলো সাময়িক কষ্ট, এখন এই কষ্ট গেলে যে আরেকটা কষ্ট আসবে, এইটা যদি ওনার প্রিপারেশন না থাকে তখন সে মন খারাপ করবে, হায় রে আমি তো রুগী ছিলাম, ভালোই ছিলাম, কেউ তো কিছু কত না। এখন তো সবাই আমার নিয়ে কথা বলে, আমার কথা বলছে, এখন সে কেন্দ্রবিন্দু হয়ে গেছে। এখন হঠাৎ করে আরেকজন এসে কবে যে ভাই ফার্মেসিতে আপনার ছোট ভাই ছিল, বড় ভাই ছিল, যে সে কই, কয়ে না আমি সে, কয় না না আপনাকে তো আমি চিনতে পারছি না, যে এখানে আরেকজন মুরব্বী ছিল, আমার কথা বুঝেন নাই, ওরে খুঁজবে। তার মানে ও তরুণ হয়ে যাবে, আমাকে যখন ফলো করবে তরুণ হয়ে যাবে, স্লিম হয়ে যাবে। তা এখন এই স্লিম হয়ে গেলে পরে কি করতে হবে, মাসেল বিল্ড করে তাকে। এখন আচ্ছা সত্যি কথা, আমাকে দেখতে বেশি খারাপ লাগে? তাহলে তো হইলো, তা আমার মতো হইলেই তো হইলো। কথা বুঝতে পারছেন? আমার চেয়েও অনেকে আছে আরো শুকাইছে, আমি মনে করি বেশি শুকাইলে আমার নিজের কাছে ভালো লাগে না। হ্যাঁ, তা আমার একজন বলতে, স্যার আপনি আরেকটু ওজন খান। আমাকে ভাই সরি, আমি আমারটা ঠিক আছি, হ্যাঁ, আপনাকে আমার নিয়ে চিন্তা করতে হবে না, আপনি ভালো থাকেন, আমি সব দিকে ভালো আছি, সব প্রমাণ তো আর আপনার দেখাতে পারবো না। তবে কথা বুঝতে পারছেন, আমি ভালো আছি। হ্যাঁ, আমার প্রয়োজন, আমার যদি অসুবিধা থাকে আমি সেটা ঠিক করে ফেলাবো, এটা আমার লাইফ, আমি আই এম ওকে। তো এখন আপনারা নিজে ভালো থাকতে হবে। পাগলের সুখ মনে মনে, তো আমরা পাগল হব, মনে সুখ থাকবে, ঠিক আছে? কে কি করলেও কিছু যায় আসে না। হ্যাঁ, তবে অবশ্যই আমরা সত্য পথে চলতে হবে, সঠিক কাজ করতে হবে, কোনো এমন কিছু করা যাবে না যাতে মানুষের ক্ষতি হয় বা নিজের ক্ষতি হয়, এটা মাথায় রাখতে হবে। এরপর আমাকে পাগল বলুক না ছাগল বলুক, আই ডোন্ট কেয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, তা আমরা তো অনেক নিকৃষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মতো উৎকৃষ্ট, সর্বোৎকৃষ্ট, সর্বোচ্চ মানে সম্মানিত, তাদেরকে মানুষ অসম্মান করেছে, উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে, কাটা বিছিয়ে রেখেছে, পাগল বলেছে, গণক বলেছে, অনেক কিছু কবিও বলেছে, নানান তাকে অপবাদ দেওয়া হয়েছে, মিথ্যা অপবাদ, জাদুকর বলা হয়েছে, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। এখন তাহলে আমরা তো কোনো মানে কি, আমরা তো পিঁপড়ারও অযোগ্য, আমরা তো অনেক নিকৃষ্টর চেয়ে নিকৃষ্ট, তা আমাদেরকে নিয়ে মানুষ বলবে। তো এটা আমাদের মাইন্ডসেট ঠিক করতে হবে। এতক্ষণ বুঝালাম যে মাইন্ডসেট, ঠিক আছে, বুঝতে পেরেছেন? তা আপনার সামনে আরো কষ্ট আছে, তো আপনি এসেছেন, আপনাকে যেহেতু এটা হলো আপনার না, আপনি সুন্দর করে বলেছেন, জোরে আমরা এই জন্য পুরস্কার দিচ্ছি, আরো জোরে। হ্যাঁ, থ্যাংক ইউ, বসেন। হ্যাঁ, ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ।